তখন সন্ধ্যা হচ্ছে 6:30 বাজবে। আমরা যাচ্ছি ঢাকার হচ্ছে জাপান গার্ডেন সিটি যে টোকিও স্কয়ার মার্কেটটা সেখানে। সেখানে আমাদের বাসা থেকে দূরত্ব যেমন কাছে, প্লাস হচ্ছে যেটা অ্যাটলিস্ট নিউ মার্কেটের মতো ভিড় হয় না। আমাদের লাস্ট 2 মান্থ থেকে পরিকল্পনা ছিল যে আমরা ঘুরতে যাব। তো সেখানে যাওয়ার কারণ হলো আমাদের মানে কোথাও যাওয়ার আগে কিছু টুকটাক শপিং লাগে। শপিং বলতে একদম যা বোঝায় তা না। শুধুমাত্র আমরা জুতা কিনছি। মানে জুতাগুলো বাইরে যাওয়ার মতো অবস্থায় ছিল না। আর সাদিকের হচ্ছে মানে আমার ছেলের হচ্ছে শু ছিল, কিন্তু হচ্ছে নরমাল যে পরে বেড়ানোর মতো, ওখানে গিয়ে ঘুরবে হয়তো বা নদী, পাথর, পাহাড় এগুলোতে যাওয়ার মতো যে সুইটেবল যে জুতা লাগে সেগুলো ছিল না। এইটা একদম মানে খুবই প্রয়োজনীয় জিনিস। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যারা লাইফ লিড করে তাদের এই ধরনের কাজ করতে গেলে হুট করে করা যায় না বা করাটা উচিতও না। আমাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান থাকে। সেটা হচ্ছে যে বাসায় কোনো অনুষ্ঠান অথবা কোথাও ঘুরতে যাওয়া। এগুলোতে একটা মোট বাজেটের থেকে বাইরে একটা টাকা খরচ করতে হয়। এজন্য আমাদের দীর্ঘমেয়াদী প্ল্যানের পরে অবশেষে তো আমাদের যেদিন সকালবেলা গাড়ি ছিল, বাস ছিল সকাল 6:30টায়। আমরা 7:30টায় যাই। রাস্তায় পানি দেখে বুঝতে পারতেছেন শুধুমাত্র বৃষ্টি ছিল না, রীতিমতো মানে ঝড় ছিল, মানে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমরা কোনোভাবেই 6:30টার আগে 6:30টার সময় আমরা যেতে পারিনি। তো একটা বিষয় আমাদেরকে অবাক করলো যে সাধারণত টাইমলি যদি 5 মিনিটও দেরি হয় তাহলে সেখানে কল করা হয়, কিন্তু আমাদেরকে কোনোভাবেই ইনফর্ম করা হচ্ছে না। এটা নিয়ে আমরা একটা চিন্তিত। আর আমরা অনলাইনে টিকিট কাটছি সহজ.com থেকে। 1 ঘন্টা লেট করছি আমরা, কিন্তু কোনো রকম রেসপন্স নাই বাস স্ট্যান্ড থেকে। তারপরে আমরা আশা নিয়ে গেলাম। যাওয়ার পরে আমরা জানতে পারলাম যে হচ্ছে যে বাসে আমরা এনা কাউন্টারে গেলাম, এনাতে টিকিট কাটছিলাম। সেখানে যাওয়ার পরে বুঝতে পারলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় কি যেন ঝামেলা নাকি সামথিং এলস, বাস ঢাকায় ঢুকতেই পারে নাই। এই জন্য আমাদেরকে নক করা হয়নি, কখন আসবে তার কোনো ঠিকানা নাই। আমরা তো চিন্তায় পড়ে গেলাম। দেন ওনারা বললো যে টাকা ফেরতও দিবে না, ওরা কিছু জানে না, অনলাইনে যে ওয়েবসাইট থেকে কাটা আছে সেখানে যোগাযোগ করার জন্য। কি যন্ত্রণা! সেখানে আবার নক করা হলো, তারা বলল যে জানেন তো হেল্পলাইনে ফোন দিলে দেখা যায় যে ওয়েট করেন করতে করতে 10-15 মিনিট। তারপরে ওরা জানালো যে ঠিক আছে আমরা দেখতেছি বিষয়টা। অবশ্য দেখতেছি বলে ওরা আধা ঘন্টার মধ্যেও অন্য একটা গাড়িতে আমাদেরকে উঠায় দেয়, মানে অন্য একটা অ্যানাতে উঠায় দেয়। কথা ওরা ঠিকই বলছে। আমরা যতটুকু মানে ওয়েবসাইট ঘেটে জানছি যে ঢাকা থেকে সিলেটের দূরত্ব হচ্ছে 6.5 থেকে 7 ঘন্টা এর মধ্যেই চলে যায় বাসে। আর আমরা সেখানে জাস্ট হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা বাসটা খুব স্মুথলি চললো। চলার পরে থেমে গেছে এই যে বাস, আর বাস কোনোভাবেই নড়তেছে না। এত বড় জ্যাম! আমি আপনাদেরকে একটু চেষ্টা করব দেখানোর জন্য। এবং যে জায়গাটাতে বাসটা বা আমাদের থেমে গেছে সেখানে আশেপাশে না খাবারের দোকান, না হচ্ছে একটু ফ্রেশ হওয়ার দোকান, কোনো রেস্টুরেন্ট বা কোনো পাম্প যে আমরা একটু ফ্রেশ হব বাচ্চা কাচ্চা নিয়ে, কোনো কিছু ছিল না। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমরা 7:30টার দিকে গাড়িতে 8টার দিকে গাড়িতে উঠছি। আমাদের টোটাল সময় লাগছে 18 ঘন্টা। ক্যান ইউ ইমাজিন? মানে আপনারা বুঝতে পারতেছেন 7 ঘন্টা জার্নি, আমরা 10 ঘন্টা প্লাস রাস্তাতেই ছিলাম। প্রচণ্ড ক্ষুধা, আর মানে একটার পর একটা বিপদ আমরা ফেস করছি, আমি জানি না। তো ক্ষুধা লাগছে আমাদের কাছে, আমরা তো মাত্র 6 টাকার খাবার, আমি শুধুমাত্র শুকনো খেজুর কয়েকটা নিয়েছিলাম, তেমন কোনো আর পানি আর কিছুই নেওয়া হয়নি। তো গাড়ি যখন লম্বা লাইন ধরে দাঁড়ায় আছে, আমি আবার কয়েকজন আমরা নেমে আমরা হোটেল খুঁজতেছিলাম বা ছোটোখাটো কিছু একটা টি স্টল হলেও বিস্কিট টিস্কিট নেই। তো আমরা মানুষকে জিজ্ঞেস করতেছিলাম, তো ওনারা বললো যে একটু ভিতরে যান, এখানে হোটেল পাবেন না, বাট কিছু খাওয়ার জন্য ছোটো কিছু পাবেন। তো সেখানে হেঁটে হেঁটে গেলে শুকনা খাবার, পাউরুটি, পানি এগুলো নিয়ে এসে আমাদের 10 ঘন্টার কাভার করা হয়েছে। বিপদের উপর বিপদ, আমরা আবার সিলেটে আমরা আগে একটা হোটেল বুক করে রাখছিলাম। তো আমাদের সেখানে ওঠার কথা ছিল 6:30। দ্যাট মিনস আমাদের নাইট জার্নি করে সকালে যাওয়ার কথা ছিল। তো আমরা দেখলাম যে আমরা যদি রাতে 10টা গাড়িতে উঠি তাহলে মিড নাইটে আমরা পৌঁছায় যাব। তো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে এত মিড নাইটে পৌঁছাটা আমাদের জন্য ভয় লাগতেছিল, বা নতুন শহর, নতুন জায়গা। তো আমরা বললাম, আমরা হোটেলে ফোন করে জানায় দিছি যে আমরা হচ্ছে সকাল 6:30টায় উঠবো, আমাদের আপনি আজকেই হোটেলটা বুক করে রাখেন, আমরা 12টার মধ্যে পৌঁছায় যাব। 10 ঘন্টা রাস্তায় থাকার কারণে মোবাইলের চার্জও চলে গেছে। ওদের সাথে আমাদের কন্টিনিউ কথা হচ্ছিল, বাট
দে আর অবভিয়াসলি ডিসঅনেস্ট। আমরা অবশ্য booking.com-এ ক্লেম করে দিছি যে তারা আমাদের সাথে এরকম করছে। তারা নাকি ভাবছে আমরা আর আসবোই না। আমরা 10 ঘন্টা রাস্তায় থাকার কারণে আমরা পৌঁছায় গেছি রাত 12টায়। তারা ভাবছে যে এটা নিজেরা ক্যান্সেল করে দিছে, কারণ হচ্ছে এটা একটা সিজনাল সময় ছিল, হোটেলের খুবই ক্রাইসিস ছিল, মানুষ পাচ্ছিল না, ওরা ইনস্ট্যান্ট মানুষ পেয়ে ওরা বুক করে দিছে। আমরা রাত 12টায় যখন সিলেট শহরে পৌঁছে গেছি তখন আমরা কোনোভাবে হোটেল পাচ্ছিলাম না, সিএনজি নিয়ে এখানে ওখানে ঘুরতেছি। আল্লাহর অশেষ রহমত ফাইনালি আমরা একটা হোটেল বুক করতে পারছি। সেখানে একটাই রুম ছিল ফ্যামিলি রুম, মানে ওটাতে অনেক বড় রুম ছিল, মোটামুটি 4টা বেড ছিল, 2টা ডাবল বেড আর 2টা সিঙ্গেল। আমরা ওটাতেই কোনো রকম বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে ওটা কষ্ট করে থাকলেও আলহামদুলিল্লাহ কেটে গেছে সময়। আমরা সকালবেলা খিচুড়ি আর হচ্ছে ওখানে ওই রেস্টুরেন্টেই খিচুড়ি, ডিম খিচুড়ি আর চা খেয়ে বের হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি চা বাগান দেখতে। আর আমি আপনাদের সাথে এখানে কিছু একটা জিনিস শেয়ার করি, যারা গেছেন তারা তো খুব ভালো জানেন, যারা যাননি তারা হয়তো বা কিছুটা আইডিয়া পাবেন। আপনারা যদি যান, আপনার যে না জানার কারণে বা নলেজ কম থাকার কারণে আমাদের সবারই এটা প্রথম সিলেট জার্নি করা, নতুন শহর, সব কিছু অজানা। যদিও আমরা ইউটিউবে গুগলে একটু স্টাডি করে গেছি, তারপরে স্টাডিতে অনেক ল্যাকিং ছিল। আমরা যদি জানতাম, যেমন এই মালনীছড়া একটা চা বাগান একটা উদাহরণ দেই, এখানে যখন আমরা ঢুকি ওখানে কিছু লোক দাঁড়ায় থাকে, বলে যে আপনাদেরকে ঘুরায় নিয়ে আসবে 100 টাকা করে পার জন, মানে আমরা 2 জন হায়ার করলে 200 টাকা। তা আমরা ভাবছি যে এই মালনীছড়া চা বাগান মানে বিশাল বড়, হয়তো বা একজন লোক লাগবে, সামথিং এলস, বা কোনো কিছু ভয়ঙ্কর থাকতে পারে, বা ওদের কোনো নিয়ম শৃঙ্খলা থাকতে পারে আমরা হয়তো বা জানি না, বা ভিতরে কোনো নিয়ম থাকতে পারে সেটা আমাদেরকে সে গাইড করবে। বাট 5-7 মিনিটের মধ্যে আমাদের ঘোরা শেষ হয়ে গেলো। এটা ছোট্ট একটা জায়গা, এটার জন্য আলাদা লোক হায়ার করার কোনো দরকার ছিল না। এখানে আমাদের 200 টাকা অযথায় দেওয়া হয় লোককে, শুধু আমাদের ওরেই আমরা খুঁজে পাই না। একটু ঘুরতে 10 মিনিটও সময় লাগে না এই চা বাগান দেখতে। এখানে আমাদের জানার কারণে এখানে লোকগুলো শুধু আমাদের কাছে টাকা নিছে। এরকম আরও অনেক উদাহরণ মানে আমাদের সাথে হয়ে গেছে, যেটাতে আমরা এক্সট্রা অনেক টাকা খরচ করছি। সেটা আমি স্টেপ বাই স্টেপ বলবো। তো আপনারা যারা নতুন একদমই যাবেন তারা মানে খুব ভালোভাবে স্টাডি করে যাবেন, নিজেদের লোক যদি থাকে তাদের কাছে শুনে যাবেন। আমরা যে টাকা খরচ করছি আমার মনে হয় আমরা যদি একটু ভালো স্টাডি করতাম বা একটু ভালো জানতাম তাহলে এর থেকে কম টাকায় আমরা ঘুরে আসতে পারতাম। এখন যে সিনারিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাতারগুল। এখানে হচ্ছে আশেপাশে বন জঙ্গল, নদী, এগুলোই হচ্ছে দেখার মতো জায়গা। আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লাগছে, সিলেট শহরটা আমার কাছে খুবই শান্তিপ্রিয়, ছোট, এবং মানুষগুলো পরিশ্রমী, এবং খুব মনে হচ্ছে যে এখানকার মানুষগুলো অনেক ভালো। আর এখানে যে সুন্দর জায়গাগুলো আছে এগুলো শহর থেকে একটু কোনোটা দক্ষিণে কোনোটা পশ্চিমে কোনোটা মানে শহর থেকে অনেক দূরে, মানে একদম আউটসাইড সিলেট এরকম মনে হয়েছে। মানে এখান থেকে যে বাইরের মানুষ প্রতিনিয়ত যাচ্ছে বা ভিড় হচ্ছে, এগুলো বাইরেই হচ্ছে। আপনি যদি সিলেট শহরে যান তাহলে এরকম কোনো জ্যাম, ঢাকা শহরের মতো জ্যাম জট কিচ্ছু আমি পেলাম না। আমরা সারাদিন রিক্সা নিয়ে ঘুরছি এই বাইরে দূরে যাওয়ার আগে, বা রাতে এসে যখন আমরা সিলেট শহরে আবার আসছি তখনও বা মনে হচ্ছে যে এই যে রাতারগুল, জাফলং যেখানে যান এগুলোর সাথে আসলে এই শহরের কোনো সম্পর্ক নেই, এগুলো অনেক দূর দূর। এই জিনিসটা ভালো না, দারুণ লাগছে আমার কাছে। এর কারণে মানুষের বাইরের কোনো যন্ত্রণা, ওরা ওদের মতো আমার কাছে। আর আমি জানি না আমার ভিডিওটা যারা দেখতেছেন তাদের সিলেটের কোনো মানুষ আছে কি না। আমি হাইলি মানে অ্যাপ্রিশিয়েট করবো, ওদের যদি আমি প্রশংসা করি তারপরে খুব কম হবে। আরেকটা জিনিস আমি খুবই আশ্চর্য হয়ে গেছি, সেটা হচ্ছে ঢাকায় যেমন যেখানে সেখানে, আচ্ছা এই কথাটা আমি পয়েন্টটা আরও বলি, যে আমি আসলে কল্পনাই করিনি যে এরকম আসলে হয়। সিলেটের মানুষগুলো আসলে অনেক ভালো। তো আমরা যে জায়গাটাতে যাচ্ছি এইখানে এক্সিডেন্টলি মানে আমরা স্টেপ বাই স্টেপ এত বিপদের সম্মুখীন হয়েছি। আকাশ ভালো, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। আমরা যখন একদম জঙ্গলের ভিতরে গেছি, আমার তো এমনিতে পানি খুব ভয় লাগে, সাঁতার জানি না, তার উপর ছোটো বাচ্চা ছিল, এবং এই জায়গায় যখন জঙ্গলের ভিতরে গেছি এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আরও অনেকেই বেড়াইতে আসতেছে বা ওখানে পানি বিক্রি করতেছে, কেউ ঝালমুড়ি বিক্রি করতেছে। এটা আসলে খুবই ভালো লাগার একটা জিনিস যে আপনি ভিতরে গিয়ে এসব পাচ্ছেন। তো ওখানে গিয়ে না হুট করে একদম মানে বৃষ্টি চলে আসছে, একদম সাডেনলি, মানে রোদও হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এখানে যে ঝালমুড়িওয়ালাটা তার কাছে একটা বিশাল ছাতা আছে, সেই ছাতাটা মোটামুটি মানে 5-7 জনকে কাভার করা যায়। তো আমরা বাচ্চাদেরকে ওর ভিতরে রেখে মানে মুড়ি খাওয়ার মানে ওকে রাখছি আমরা শুধু যাতে ও ছাতাটা নিয়ে না চলে যায়। আমরা শুধু মুড়ি খাচ্ছি, আমাদের কাছে কোনো ছাতা ছিল না, মুড়ি খাচ্ছি আর মানে ওকে বিল করতেছি যেন ও আমাদের ছেড়ে চলে না যায়, বাচ্চাদের মাথাটা একটু কাভার হোক।
তারপরে রাতারগুল থেকে আমরা হচ্ছে যে নৌকা নিয়ে চলে যাচ্ছি, এখন বের হয়ে গেছি। এখানে এক জায়গায় একদিন গেলে দ্বিতীয় জায়গাটা দেখা সম্ভব হয় না। ধরেন আপনি একদিন জাফলং গেলেন, দ্যাট মিন জাফলনে একদিনের জন্য রাখতে হয়। আর সাদা পাহাড়ের ওখানে গেলেন, সেদিন একদিন ওই জায়গাটার জন্য রাখতে হয়।